বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আজকে আমরা আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কোম্পানি সংগঠন। তাহলে কোম্পানি সংগঠন কাকে বলে এটা আমি আগের ক্লাসে পড়িয়েছি। সুতরাং এখন আমি কোম্পানি সংগঠনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি অংশীদারি ব্যবসা থেকে ব্যাখ্যা করো। দ্বিতীয় টপিকস কোম্পানি সংগঠনের অসুবিধা। 3 নম্বর হচ্ছে কোম্পানি সংগঠনের গুরুত্ব। তাহলে এর আগে যদি আমরা কোম্পানি সংগঠন কাকে বলে পড়িয়েছি, কিন্তু তারপরে আমরা আবার এটি আলোচনা করতেছি কোম্পানি সংগঠন কি বা কাকে বলে। কোম্পানি হলো আইনসৃষ্ট বা কোম্পানি সংগঠন হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন যা আইনের দ্বারা গঠিত ও পরিচালিত হয়। কোম্পানি হলো আইনসৃষ্ট প্রতিষ্ঠান, যেহেতু কি এটি 1994 সালে কোম্পানি আইনের বাইরে কখনো কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না বিধায় এটি একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। তাহলে এটির কি থাকে, একটি পৃথক স্বাধীন সত্তা থাকে, প্রতিনিধির দ্বারা এটি কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। চিরন্তন অস্তিত্ব, এর অস্তিত্ব কখনো কি হয় না, বিলীন হয় না। কখনো বিলীন হয় না বললে হবে না, কারণ এটিরও বিলোপ সাধন হয়ে থাকে। তাহলে আমাদেরকে বলতে হবে কি, যেমন কি অংশীদারি ব্যবসা নেই কোনো অংশীদারি মৃত্যু, কোনো অংশীদার দেউলিয়া বলে ঘোষিত হলো যেমনি অংশীদারি ব্যবসাটি বিলোপ সাধন হয়ে থাকে, ঠিক তেমনি যৌথ মূলধনী ব্যবসায় কোনো অংশীদারের মৃত্যুতে কোনো অংশীদার দেউলিয়া বলে ঘোষিত হলো অংশীদারি ব্যবসাটি বিলোপ সাধন হয় না, বিলুপ্ত হয় না, এর অস্তিত্ব থাকে কি চিরন্তন। তাহলে আজকে আমরা এই টপিকসে চলে আসি। আমরা বুঝে নিয়েছি তাহলে যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে, এটা আমরা বুঝে নিয়েছি। তারপর হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানি অংশীদারের ব্যবসা থেকে ব্যাখ্যা করা। যৌথ মূলধনী কোম্পানি, আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি একটি বৃহদায়তন ব্যবসা সংগঠন। আর অংশীদারি ব্যবসাটি হচ্ছে এটি এক মালিকানা ব্যবসার পর পরে অংশীদারি ব্যবসাটি গঠিত। কারণ অংশীদারটি এক মালিকানা চেয়ে কিছুটা বড়, কিন্তু এই বর্তমান যুগে বৃহদায়তন ব্যবসা সংগঠন যৌথ মূলধনী ব্যবসা নেই, এটি ক্ষুদ্রায়তনের ব্যবসা সংগঠন। আরেকটা দিক হচ্ছে এটির আয়তন হচ্ছে সীমিত, আর হচ্ছে এখানে জনসংখ্যা শেয়ার হোল্ডারদের পরিমাণ কম থাকে অংশীদারি ব্যবসার মধ্যে। যেহেতু এদের অংশীদারি ব্যবসায় লিমিট আছে, শেয়ার হোল্ডারের শেয়ার সংখ্যা হবে 2 এবং সর্বোচ্চ 20, এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন শেয়ার হোল্ডার নিয়ে অংশীদারি ব্যবসাটি গঠন করা হয়ে থাকে। আর যৌথ মূলধনী ব্যবসাটি 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। মানে অধিক পরিমাণ সদস্য যত পরিমাণ শেয়ার বিক্রয় করতে পারে ঠিক তত পরিমাণ সদস্য সংগ্রহ করতে পারবে বিধায় সদস্য বেশি, মূলধনের পরিমাণও বেশি, শেয়ার হোল্ডারদের সংখ্যা বেশি, মূলধনের পরিমাণ বেশি, যার কারণে এটি একটি বৃহদায়তন ব্যবসার সংগঠন। তাহলে আমরা বলতে পারি এই আধুনিক যুগে ক্ষুদ্রায়তন অংশীদারি ব্যবসা নেই যৌথ মূলধনী ব্যবসাটি একটি শ্রেষ্ঠ বা একটি উত্তম সংগঠন হিসেবে বিবেচিত হয়ে থাকে। নিম্নে যৌথ মূলধনী ব্যবসার থেকে অংশীদারি ব্যবসাটি শ্রেয়, অংশীদারি ব্যবসার থেকে যৌথ মূলধনী ব্যবসাটি শ্রেয় ব্যাখ্যা করা হলো। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা চলে আসি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অধিক মূলধন। অধিক মূলধন আমরা শুধু বলতেছি অধিক মূলধন, কারণ হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা শেয়ার সংখ্যা বেশি, শেয়ার বিক্রয় হয়ে থাকে বেশি, মূলধন সংগৃহীত হয়ে থাকে বেশি। তাহলে এখানে কি হয়ে থাকে, অধিক মূলধন পরিলক্ষিত হয়ে থাকে। কিন্তু অংশীদারি ব্যবসা হচ্ছে শেয়ার সংখ্যা কম, 2 থেকে 20 জন, এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন সদস্য নিয়ে ব্যবসা সংগঠনটি গঠন করা হয়ে থাকে বিধায় এতে শেয়ার সংখ্যা কম এবং মূলধনের পরিমাণও কম। তাহলে অধিক মূলধনের ভিত্তিতে আমরা বলতে পারি অংশীদারি ব্যবসা থেকে যৌথ মূলধনী ব্যবসায়ী হচ্ছে কি শ্রেয়। 2 নম্বর পয়েন্ট চিরন্তন অস্তিত্ব, যার অস্তিত্ব কখনো কি হয় না। কোনো অংশীদারি ব্যবসার যেমন কি অস্তিত্ব কি হয়ে থাকে, একজন অংশীদারদের মৃত্যুতে একজন অংশীদার দেউলিয়া বলে ঘোষিত হলে অংশীদারি ব্যবসাটি কি হয়ে যায়, বিলোপ সাধন হয়ে যায়। কিন্তু যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানে কোনো শেয়ার হোল্ডারদের মৃত্যুতে
কোনো শেয়ার হোল্ডার দেউলিয়া বলে ঘোষিত হলে যৌথ মূলধনী ব্যবসাটি বিলোপ সাধন হয় না বিধায় এটি চিরন্তন অস্তিত্বের দিক থেকে যৌথ মূলধনী ব্যবসাটি শ্রেষ্ঠ ব্যবসা সংগঠন। 3 নম্বর সীমিত দায়। 3 নম্বর হচ্ছে কি সীমিত দায়। আমরা জানি অংশীদারি ব্যবসা দায় হচ্ছে কি অসীম, আর যৌথ মূলধনী ব্যবসার দায় হচ্ছে কি সসীম। আর হচ্ছে কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ বিধায় যৌথ মূলধনী ব্যবসা অংশীদারি ব্যবসা থেকে দায় কম বহন করতে হয় বিদায় শেয়ার হোল্ডারদের। তাহলে বলতে পারি অংশীদারি ব্যবসা থেকে যৌথ মূলধনী ব্যবসায় হচ্ছে কি শ্রেষ্ঠ ব্যবসা সংগঠন। 3 নম্বর হচ্ছে পৃথক স্বার্থায়ন। যৌথ মূলধনী এক মালিকানা ব্যবসা যেমন মালিক ব্যবসাটি নিজেই পরিচালনা করে থাকে, মালিক এবং ব্যবসার কোনো আলাদা সত্তা থাকে না। অংশীদারি ব্যবসা তেমনি সকলের মধ্যে থেকে একজনের দ্বারা বা সকলের পক্ষ দ্বারা এই ব্যবসাটি পরিচালনা হয়ে থাকে, এতে কোনো পৃথক সত্তা থাকে না। কিন্তু যৌথ মূলধনী ব্যবসায় কি থাকে শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটে পরিচালক পর্ষদের উপর ব্যবসা পরিচালনা হস্তান্তর করা হয়ে থাকে। তাহলে এটি কি ব্যবসা এবং শেয়ার হোল্ডার এবং ব্যবসার আলাদা একটি পৃথক সত্তা গড়ে ওঠে। তাহলে এটি একটি কি হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি অংশীদারি ব্যবসা থেকে যৌথ মূলধনী ব্যবসাটি একটি শ্রেষ্ঠ ব্যবসা সংগঠন। 5 নম্বর শেয়ার হস্তান্তর যোগ্যতা। অংশীদারি ব্যবসায় যেহেতু শেয়ার হস্তান্তরের কোনো সুযোগ নেই, কিন্তু যৌথ মূলধনী ব্যবসা বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তর করা যায়, বিক্রয়ের মাধ্যমে শেয়ার অবাধে হস্তান্তর করা। তাহলে হস্তান্তরগত দিক থেকেও অংশীদারি ব্যবসা থেকে যৌথ মূলধনী ব্যবসাটি একটি শ্রেষ্ঠ ব্যবসা সংগঠন হিসেবে বিবেচিত হয়ে থাকে। 6 নম্বর পয়েন্ট ব্যবসায়ের সুযোগ। বৃহদায়তন ব্যবসায়ের সুযোগ। আমরা জানি বৃহদায়তন ব্যবসা হিসেবে যৌথ মূলধনী ব্যবসারই সুযোগ রয়েছে, কিন্তু অংশীদারি ব্যবসায় মূলধনের পরিমাণ কম থাকার কারণে এখানে বৃহদায়তে ইচ্ছে করলে বড় আকারে ব্যবসা সংগঠন গঠন করতে পারে না। আরেকটা দিকে শেয়ার হোল্ডারদের সদস্য সংখ্যা থাকে কম, কিন্তু যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা বেশি, যার কারণে এটি বৃহদায়তন ব্যবসার সুযোগ থাকে বিধায় অংশীদারি ব্যবসা থেকে যৌথ মূলধনী ব্যবসাটি শ্রেয়। 7 নম্বর দক্ষ পরিচালনা। অংশীদারি ব্যবসা পরিচালিত হয়ে থাকে সকলের পক্ষ থেকে একজন বা সকলের দ্বারা ব্যবসাটি পরিচালিত হয়ে থাকে, কিন্তু যৌথ মূলধনী ব্যবসাটি পরিচালিত হয়ে থাকে শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে পরিচালক পর্ষদ নির্বাচিত হয়ে দক্ষ ব্যবস্থাপকের উপর ব্যবস্থাপনা কার্যক্রম হস্তান্তরিত হয় বিধায়। তাহলে আমরা বলতে পারি এটি একটি দক্ষ পরিচালনার মাধ্যমে ব্যবসা সংগঠনটি পরিচালিত হয় বিধায়। তাহলে যৌথ মূলধনী ব্যবসাটি শ্রেষ্ঠ ব্যবসা সংগঠন দক্ষতা পরিচালনার দিক থেকে। আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র। প্রত্যন্ত জায়গায় বিভিন্ন জনগোষ্ঠী বা বিভিন্ন জনগোষ্ঠীর কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন অর্থ সম্পদ। এই অর্থ যদি কখনো বিনিয়োগ না করা যায় তাহলে সেটিকে মুনাফা অর্জন করা সম্ভব না। তাহলে আমরা যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে এই অর্থটি বিনিয়োগ মাধ্যমে একজন ব্যক্তি অনায়াসে একটি শেয়ার ক্রয় করতে পারে বিধায় যৌথ মূলধনী ব্যবসায়টি বিনিয়োগের উত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে, আকর্ষণীয় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। 9 নম্বর পয়েন্ট ঋণের সুবিধা। অংশীদারি ব্যবসায় কি ঋণের সুবিধা গ্রহণ করতে পারে না, কিন্তু যৌথ মূলধনী ব্যবসা বিভিন্ন ধরনের অর্থলগ্নি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, বিভিন্ন আর্থিক সংস্থানের কাছ থেকে ঋণ সংগ্রহের মাধ্যমে তারা কি করে ব্যবসা অর্থ সংস্থান করার মাধ্যমে ব্যবসার আয়তন বৃদ্ধি এবং ব্যবসার উন্নয়ন করা তাদের পক্ষে সম্ভব ঋণের সুবিধার মাধ্যমে, কিন্তু সেই তুলনায় অংশীদারি ব্যবসায় ঋণ সংগ্রহ করা সম্ভব নয়। তাহলে বলতে পারি আমরা যে অংশীদারি ব্যবসা থেকে যৌথ মূলধনী ব্যবসাটি একটি শ্রেষ্ঠ ব্যবসা সংগঠন হিসেবে বিবেচিত। 10 নম্বর গণতন্ত্রের অনুসরণ। তাহলে যৌথ মূলধনী ব্যবসায় কি হয়ে থাকে, গণতান্ত্রিক ভোটাধিকারের মাধ্যমে ব্যবসা কার্যক্রম একজন পরিচালক পর্ষদের উপর হস্তান্তরিত হয়ে থাকে। তাহলে এটি গণতন্ত্রের অনুসরণ করা হয়ে থাকে, কিন্তু অংশীদারি ব্যবসায় তেমনি গণতান্ত্রিকভাবে কোনো কার্যক্রম অনুসরণ করা হয় না বিধায়
তাহলে গণতান্ত্রিক বিবেচনাও কিন্তু অংশীদারি ব্যবসা থেকে যৌথ মূলধনী ব্যবসা একটি শ্রেষ্ঠ ব্যবসা সংগঠন। 11 নম্বর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একটি কথা আমরা সচরাচর জেনে আসছি, যেমন যেখানে ঝুঁকি বেশি সেখানে মুনাফা বেশি। ঝুঁকি জেনে বিনিয়োগ করুন, মুনাফা অধিক পরিমাণ মুনাফা অর্জন করুন। তাহলে আমরা বলতে পারি যে কি ঝুঁকিপূর্ণ খাতে ঝুঁকি যেহেতু বৃহদায়তন ব্যবসাতে ঝুঁকি বেশি, আর এই ঝুঁকি থাকার কারণেও কিন্তু সেখানে দায় হচ্ছে সীমিত। দায় সীমিত থাকার কারণে এই ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে ব্যক্তিদের বা শেয়ার হোল্ডারদের বিনিয়োগ করার সুযোগ থাকে। তাহলে অংশীদারি ব্যবসায় কি থাকে না, শেয়ার হোল্ডারদের সংখ্যা সীমিত থাকে এবং দায় হচ্ছে তাদের অসীম। তাহলে ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগে তাদের সুযোগ কম থাকে। তাহলেও আমরা বলতে পারি অংশীদারি ব্যবসার ন্যায় যৌথ মূলধনী ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সুযোগ থাকে বেশি। 12 নম্বর গবেষণা ও প্রযুক্তি ব্যবহার। গবেষণা ও প্রযুক্তির ব্যবহার। যৌথ মূলধনী ব্যবসা বৃহদায়তন ব্যবসা, বৃহদায়তন উৎপাদন। আর বৃহদায়তন উৎপাদন করতে হলে জনের শুধু কর্মচারীরা হাতে কলমে তাদের হাতে পণ্য সামগ্রী উৎপাদন করা সম্ভব হয় না বিধায় তারা বিভিন্ন প্রযুক্তি বা কলা কৌশল বা দক্ষ কারিগর ব্যবহার করে তারা অধিক পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করে থাকে, অধিক পরিমাণ মুনাফা অর্জন। আর এতে কি গবেষণা এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকে। দক্ষ কারিগরের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উন্নয়ন করা হয়ে থাকে, যার কারণে প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ থাকে যৌথ মূলধনী ব্যবসা, কিন্তু অংশীদারি ব্যবসায় তেমন সুযোগ থাকে না। তাহলে এই গবেষণা ও প্রযুক্তি বিবেচনা ও যৌথ মূলধনী ব্যবসা একটি শ্রেয় ব্যবসা সংগঠন। তাহলে আমরা এতক্ষণ পড়ছি কি যৌথ মূলধনী কোম্পানি অংশীদারি ব্যবসার থেকে শ্রেয়। অবশ্যই যৌথ মূলধনী কোম্পানি অংশীদারি ব্যবসার থেকে শ্রেয়। তারপর আমরা পরিশেষে বলা যায় যে যৌথ মূলধনী ব্যবসাটি একটি বৃহদায়তন ব্যবসা সংগঠন, কিন্তু অংশীদারি ব্যবসাটি সেই তুলনায় সদস্য সংখ্যা কম থাকে বিধায় এটি একটি বৃহদায়তন ব্যবসা সংগঠন নেয়। মূলধনের পরিমাণে এখানে কম থাকে, কিন্তু যৌথ মূলধনী কোম্পানিতে থাকে মূলধনের পরিমাণ বেশি এবং তাদের ঋণ গ্রহণের সুবিধা আছে। ঋণ গ্রহণের সুবিধার পাশাপাশি গণতন্ত্রের সুবিধা আছে। পাশাপাশি তাদের কি থাকে আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র হিসেবে ঝুঁকিপূর্ণ খাতে তারা বিনিয়োগ করতে পারে, গবেষণা এবং উন্নয়নের সহযোগিতা করতে পারে। যৌথ মূলধনী ব্যবসায়ীদের দায় থাকে সীমিত, কিন্তু অংশীদারি ব্যবসার দায় হচ্ছে অসীম এবং যে কোনো মুহূর্তে তাদের চিরন্তন অস্তিত্ব কি হয়ে যায়, তা চিরন্তন অস্তিত্ব পরিলক্ষিত হয় না যৌথ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, কিন্তু যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে চিরন্তন অস্তিত্ব পরিলক্ষিত হয় বিধায় উপযুক্তভাবে আমরা কি করে থাকি যৌথ মূলধনী ব্যবসা অংশীদারি ব্যবসার চেয়ে শ্রেয় ব্যাখ্যা করা হলো। তারপর আমরা দ্বিতীয় আলোচনার বিষয়ে চলে আসি। শিক্ষার্থীরা তোমরা সবাই অবশ্যই মনোযোগ সহকারে শুনতেছ। আমরা দ্বিতীয় আলোচনার বিষয়ে চলে আসছি। দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে কোম্পানি সংগঠনের অসুবিধা। তাহলে আমরা কোম্পানি সংগঠনের অসুবিধাটা একটু পরে দেখি, তার আগে আমরা পড়ে নিই কোম্পানি সংগঠনের গুরুত্ব। কোম্পানি সংগঠনের গুরুত্ব, কোম্পানি সংগঠন কেন দরকার বা যৌথ মূলধনী কোম্পানিটি কেন দরকার বৃহদায়তনে এই যুগে মানুষের চাহিদা, রুচি, অভ্যাস প্রতিনিয়ত পরিবর্তনশীল, কিন্তু এর সাথে তাল মিলিয়ে এবং বৃহদায়তন চাহিদা জনগণের ক্রেতাদের বৃহদায়তন চাহিদা আর বৃহদায়তন চাহিদা পূরণের জন্য অবশ্যই এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সেটি পূরণ করা সম্ভব নয় বিধায় আমরা বলতে পারি এবং আন্তর্জাতিকভাবে আমাদের দেশের মান উন্নয়ন করার জন্য অবশ্যই বৃহদায়তন উৎপাদন এবং বৃহদায়তনের উৎপাদনের মাধ্যমে আমরা কি করে অধিক পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করে দেশের ভাবমূর্তি উন্নয়ন করা সম্ভব হয়ে থাকে বিধায় বলতে পারি এই যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব অত্যাধিক। নিম্নে এই যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব তুলে দেওয়া হলো। 1 নম্বর পয়েন্ট বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠা। বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠা করা শুধু সম্ভব এখানে অধিক পরিমাণ মূলধনের পাশাপাশি এখানে কি থাকে, এখানে শেয়ার হোল্ডারদের সংখ্যা বেশি এবং মূলধনের পরিমাণ বেশি এবং বৃহৎ মেধা খাঁটি বৃহদায়তন উৎপাদন করা সম্ভব বিধায় এটি একটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 2 নম্বর পয়েন্ট উত্তম বিনিয়োগ ক্ষেত্র। কারণ এখানে দায় হচ্ছে কি, দায় হচ্ছে সসীম, দায় হচ্ছে কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ।
একটু খেয়াল করে শুনে রাখো, কথাগুলো আমি প্রায় বলে থাকি। কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ। কৃত শেয়ার মূল্য হচ্ছে শেয়ার হোল্ডারদের কৃত শেয়ার। আমরা জানি যৌথ মূলধনী ব্যবসার দায় দুইভাবে বহন করা হয়। একটা হচ্ছে কৃত শেয়ারের দায় দ্বারা সীমাবদ্ধ, আর একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ। তার বেশিরভাগ ক্ষেত্রে কৃত শেয়ারের দায় দ্বারা সীমাবদ্ধ হয়ে থাকে। আর প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানির ক্ষেত্রে কি করতে হয়ে থাকে, তাদের কৃত শেয়ারের মূল্যের বাইরেও কিছু দায় বহন করতে হয়। তাহলে এখানে কৃত শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ বিধে এদের দায় থাকে কি সীমিত। আর এই সীমিত দায়ের কারণেই তারা কি করে থাকে, এখানে উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে, কারণ তাদের ঝুঁকির পরিমাণ কম থাকে। তাহলে উত্তম বিনিয়োগের ক্ষেত্র হিসেবে কোম্পানি সংগঠনের গুরুত্ব অপরিসীম। 3 নম্বর পয়েন্ট, সঞ্চয়ের উৎস, দান ও মূলধন গঠন। মানুষের ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থগুলো কি করে থাকে, একত্রিত করে মানে বিভিন্ন অঞ্চলে কি করে থাকে, মানুষ বা জনগণ এই কোম্পানির শেয়ার ক্রয় করে শেয়ার হোল্ডারের সুযোগ পায়। তার মানে সঞ্চয়ের সুযোগ হয়ে থাকে তাদের। আর এই সঞ্চিত বিভিন্ন শেয়ারের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ নিয়েই কি হয়ে থাকে, মূলধন গঠন করা হয়ে থাকে। এই সঞ্চয়ের উৎস, দান ও মূলধন গঠনের আগে আমি একটা কথা বলিনি, শেয়ার কাকে বলে। শেয়ার হচ্ছে কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বা কোম্পানির মোট মূলধনকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। এদের প্রত্যেকটি অংশকে এক একটি শেয়ার বলা হয়ে থাকে। আর এই এক একটি শেয়ার কি করে থাকে, জনগণ ক্রয় করে থাকে। আর এই জনগণের ক্রয়ের মাধ্যমে কি হয়ে থাকে, সঞ্চয় সৃষ্টি হয়ে থাকে। আর এই সঞ্চয়টাই কি হয়ে থাকে, মূলধন গঠন হয়ে থাকে। আর এই মূলধনেই কি হয়ে থাকে, তাহলে সঞ্চয়ের উৎস, দান এবং মূলধন গঠনে কোম্পানির গুরুত্ব অপরিসীম। 4 নম্বর পয়েন্ট, ঝুঁকি বন্টনের সুযোগ। একটি কথা বলিনি, ঝুঁকি বন্টন, যেখানে ঝুঁকি বেশি সেখানে মুনাফা বেশি। অংশীদারি ব্যবসা যেহেতু ছোট ধরনের ব্যবসা সংগঠন, সেখানে কি থাকে, ঝুঁকির পরিমাণ কম থাকে, কিন্তু সেখানে আবার অসীম দায় থাকে। কিন্তু যৌথ মূলধনী ব্যবসা ঝুঁকি বন্টনের সুযোগ থাকে, কারণ এদের দায় হচ্ছে কি সসীম, দায় হচ্ছে সীমাহীন বা সসীম দায় বিশিষ্ট বিধায় এদের কি থাকে না, এদের অবশ্যই ঝুঁকি বন্টনের সুযোগ থাকে। এটি তাহলে কোম্পানি সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি। 6 নম্বর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ব্যবসা সংগঠন শুধুমাত্র মুনাফা অর্জন করে না, এরা মুনাফা অর্জনের পাশাপাশি বৃহদায়তন উৎপাদন করে থাকে। আর এই বৃহদায়তন উৎপাদনের কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের কি করা, জনগণ নিয়োগ করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যৌথ মূলধনী ব্যবসা গঠনের মাধ্যমে এলাকার বা দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হয়ে থাকে। আর এই বেকার জনগোষ্ঠীর বেকারত্ব লাঘবে যৌথ মূলধনী ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বেকারত্ব লাঘবের পাশাপাশি তারা কি করে থাকে, একজন ব্যক্তির উন্নয়ন করে থাকে। ব্যক্তির উন্নয়নের পাশাপাশি কি করে থাকে, একটি পরিবারের উন্নয়ন করে থাকে। পরিবারের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন হয়ে থাকে। দেশের উন্নয়ন হলে দেশের কি হয়, মাথা পিছু আয়ও বৃদ্ধি হয়ে থাকে। তাহলে মাথা পিছু আয় বৃদ্ধিতেও যৌথ মূলধনী ব্যবসা গুরুত্বপূর্ণ বা কোম্পানি সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 6 নম্বর, সামাজিক দায়িত্ব পালন। যৌথ মূলধনী ব্যবসায় শুধুমাত্র কি করে না, শুধুমাত্র তারা মুনাফাই অর্জন করে না, মুনাফা অর্জনের পাশাপাশি তারা কি করে থাকে, বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে। সামাজিক দায়িত্ব বলতে আমরা বুঝে থাকি সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, চিকিৎসালয়, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, এসব চিকিৎসালয় এবং কি সামাজিক বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, রীতি, কালচারে তারা কি করে থাকে, বিনিয়োগ করে থাকে। বিনিয়োগের মাধ্যমে সামাজিক দায়িত্ব তারা পালন করে থাকে যৌথ মূলধনী ব্যবসা। তাহলে যৌথ মূলধনী ব্যবসা মুনাফার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 7 নম্বর পয়েন্ট, উন্নত প্রযুক্তি ও কলা কৌশলের ব্যবহার।
যৌথ মূলধনী ব্যবসা যেহেতু বৃহদায়তন ব্যবসা সংগঠন, এখানে শুধু প্রযুক্তি ব্যবহার ছাড়া কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। কারণ বৃহদায়তন উৎপাদন করতে হলে হাতে হাতে বা একজন কর্মচারী নিয়োগের মাধ্যমে লেবার খাটিয়ে এটি উৎপাদন করা সম্ভব হয় না বিদায়। তাহলে কি হবে, সেখানে মুনাফা অর্জনে আশা করা যায় না। যার কারণে উন্নত প্রযুক্তির মাধ্যমে, যেখানে আমরা বলতে পারি এক সপ্তাহে লেবার খাটিয়ে এক সপ্তাহে যে পরিমাণ পণ্য উৎপাদন করা যায়, কিন্তু এটি উন্নত প্রযুক্তির মেশিনারি বা উন্নত প্রযুক্তির কলকারখানা আর এগুলোর মাধ্যমে উৎপাদন করলে অধিক পরিমাণ উৎপাদন করা সম্ভব হয় বিধায়। তাহলে যৌথ মূলধনী ব্যবসা উন্নত প্রযুক্তি এবং কলা কৌশলের ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 8 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা। যৌথ মূলধনী ব্যবসা শুধুমাত্র তারা ব্যবসার উন্নয়ন করে না, শুধুমাত্র দেশি বিক্রয়ের মাধ্যমে তারা মুনাফা অর্জন করে না, তারা অধিক পরিমাণ পণ্য উৎপাদন করে উৎপাদিত পণ্য সামগ্রী তারা বিদেশে রপ্তানি করে থাকে এবং বিদেশে রপ্তানি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে থাকে। তাহলে আমরা বলতে পারি এই যৌথ মূলধনী ব্যবসার কারণেই বা ব্যবসার জন্যই কি করে থাকে, বিদেশের সাথে দেশীয় সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে। তার মানে আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টিতে যৌথ মূলধনী ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাস্ট ওয়ান বা সর্বশেষ পয়েন্ট হচ্ছে ব্যবস্থাপনার পেশার উন্নয়ন। যৌথ মূলধনী ব্যবস্থাপনার দায়িত্ব একজন দক্ষ ব্যবস্থাপকের উপর ন্যস্ত হয় বিধায় তাদের দক্ষতার মাধ্যমে কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদের পেশার উন্নয়ন করা সম্ভব। এক মালিকানা ব্যবসা যে কেউ ইচ্ছে করলে যে কোনো জায়গায় সহজে অনায়াসে কার্যক্রম পরিচালনা করতে পারে, কিন্তু তাদের কার্যক্রমের সেদিক দক্ষতা এবং অদক্ষতা বিবেচনা করা হয় না। কিন্তু যৌথ মূলধনী ব্যবসা যেহেতু দক্ষ ব্যবস্থাপনা হাতে কার্যক্রম ন্যস্ত হতে দক্ষ ব্যবস্থাপক একটি কি করে থাকে, পেশার উন্নয়ন করা সম্ভব হয়। সেটি কিসের মাধ্যমে সম্ভব, সেটি শুধুমাত্র কোম্পানি সংগঠনের মাধ্যমে সম্ভব। যৌথ মূলধনী ব্যবসার মাধ্যমে বা কোম্পানি সংগঠনের মাধ্যমে ব্যবস্থাপনা ও পেশার উন্নয়ন করা সম্ভব হয়ে থাকে। তাহলে আমরা এখন পড়ে নিচ্ছি কি কোম্পানি সংগঠনের গুরুত্ব অত্যাধিক। এই কারণে যে কোম্পানি সংগঠনের বৃহদায়তন উৎপাদন করতে পারে আর বৃহদায়তন উৎপাদনের মাধ্যমে অধিক পরিমাণ মুনাফা অর্জন করে। আমরা কিন্তু এই ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে বৈধভাবে মুনাফা অর্জন করা। ব্যবসার মূল লক্ষ্য যেহেতু বৈধভাবে মুনাফা, তাহলে আমরা জানি যে যত বেশি বিক্রয় তত বেশি মুনাফা। তাহলে যত বেশি বিক্রয় তত বেশি মুনাফা শুধুমাত্র এক মালিকানা এবং অংশীদারের থেকে যৌথ মূলধনী ব্যবসায়ী করা সম্ভব বিধায়। তাহলে এটি একটি বৃহদায়তন প্রতিষ্ঠান, এটি সঞ্চয়ের উৎসাহ দান এবং মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি করে থাকে এবং পাশাপাশি তারা আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে দেশে এবং বিদেশে ভাবমূর্তি উজ্জ্বল করে থাকে বিধায় যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠনের গুরুত্ব অত্যাধিক। তাহলে আমরা সর্বশেষ যেটা আমরা রেখে দিয়েছি কোম্পানি সংগঠনের অসুবিধা। এখন তোমাদেরকে এই বিষয়টার উপর আলোচনা করব, কোম্পানি সংগঠনের অসুবিধা। তাহলে কোম্পানি সংগঠন যেহেতু বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে বৃহদায়তন উৎপাদন এবং বৃহদায়তন উৎপাদনের মাধ্যমে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব। যেহেতু এটি একটি সুবিধা, কিন্তু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও পরিলক্ষিত। যেমন এটি একটি বৃহদায়তন প্রতিষ্ঠা এবং এটি আইনগত জটিলতা সৃষ্টি হয়ে থাকে এবং এতে কি থাকে, এক অধিক পরিমাণ সদস্য সংখ্যা থাকে বিধায় এতে গোপনীয়তা রক্ষা করা অসুবিধা হয়ে থাকে। নিম্নোক্ত তার অসুবিধাসমূহ তুলে ধরা হলো। এই অসুবিধার 1 নম্বর অসুবিধা হচ্ছে কি জটিল গঠন প্রণালী। আমরা জানি যৌথ মূলধনী ব্যবসাটি 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত। একটু আগে বলিনি 1994 সালে কোম্পানি আইনের পূর্বে ভারতীয় কোম্পানি আইন 1913 সাল থেকে 1994 সালে কোম্পানি আইন গঠিত। আর এই 1913 সালে সর্বপ্রথম কোম্পানি আইন ব্রিটিশ কোম্পানি আইন 1844 সাল থেকে কালক্রমে এটি ভারতীয় উপমহাদেশের কোম্পানি আইন 1913 প্রতিষ্ঠিত। 1913 পরে আসে বাংলাদেশি কোম্পানি আইন, বাংলাদেশে এটি গৃহীত হয়ে থাকে। এটি কোম্পানি আইন হিসেবে গ্রহণ করা হয়ে থাকে 1994 সালে কোম্পানি আইন।
তাহলে 1994 সালে কোম্পানি আইনের বাইরে এটির কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না বিধায় এটি কি হয়ে থাকে আইনগত জটিলতা, এটি গঠনে একটা আইনগত জটিলতা সৃষ্টি হয় বিধায় এটি কোম্পানি সংগঠনের একটি অসুবিধা বলে পরিলক্ষিত হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, অদক্ষ ব্যবস্থাপনা। অদক্ষ ব্যবস্থাপনা যেমন ব্যবসার শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটে পরিচালক মণ্ডলীর কাছে কার্যক্রম হস্তান্তর করা হলো, তাদের দেশে এই দেশে বা দেশে কোনো এই ধরনের প্রশিক্ষিত এইসব ব্যবস্থাপকের দক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকে না, যার কারণে এটি অদক্ষ ব্যবস্থাপনার হাতে ব্যবস্থাপনা কার্যক্রম ন্যস্ত করা হয়ে থাকে, কার্যক্রম পরিচালনা একটি ব্যাহত সৃষ্টি হয়ে থাকে, এটি একটি অসুবিধা পরিলক্ষিত হয়ে থাকে। তারপর 3 নম্বর পয়েন্ট, একচেটিয়া ব্যবসার সৃষ্টি। একচেটিয়া ব্যবসার সৃষ্টি যৌথ মূলধনী ব্যবসায় একচেটিয়া ব্যবসার সৃষ্টিতে ব্যবসা গড়ে তোলে আর একচেটিয়া ব্যবসার প্রবণতা লক্ষ্য করা যায় এটির মধ্যে। এটি একচেটিয়া ব্যবসা বৃহদায়তন ব্যবসার প্রকৃতিবিদে এটি একচেটিয়া ব্যবসার প্রবণতা লক্ষ্য করা যায়। এটি বৃহদায়তন উৎপাদন করে থাকে আর বৃহদায়তন বিক্রয় করা অনেক সময় সম্ভবও হয় না, তাহলে একচেটিয়া ব্যবসার সৃষ্টি হয়ে থাকে বিধায় এই ব্যবসার একটি অসুবিধা পরিলক্ষিত হয়। 3 নম্বর ওয়ার্ড, পরিচালকদের স্বার্থ সিদ্ধি। পরিচালকদের স্বার্থ সিদ্ধি পরিচালকরা অবশ্যই তাদের কি স্বার্থ সিদ্ধিতে পদোন্নতি এবং বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ, বিভিন্ন ধরনের কার্য বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পরিচালনারা অবশ্যই পরিচালক এবং শেয়ার হোল্ডারদের মাধ্যমেও হতে থেকেও পরিচালক নির্বাচিত হয়ে থাকে, যার কারণে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের কি নীতি নির্ধারণ, পরিচালনা গ্রহণ, বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অবশ্যই নিজের স্বার্থের দিকে খেয়াল রাখে বিধায় এটি এক ধরনের অসুবিধা পরিলক্ষিত হয়। তাহলে পরিচালকদের স্বার্থ সিদ্ধিতার কারণে এটি একটি অসুবিধা পরিলক্ষিত হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট, আমলাতান্ত্রিকতা। আমলাতান্ত্রিকতা তাহলে এখানে কি করে এখানে পরিচালকদের বিভিন্ন লোকের নিয়োগ, পদোন্নতি, পদশ্রুতি এখানে অনেক বড় একটি কর্মসংস্থানের সুযোগ হয়ে থাকে, সেখানে কর্মসংস্থানে বিভিন্ন ধরনের কর্মকর্তারা কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে নিয়োগ, পদশ্রুতি, উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হয়ে থাকে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোম্পানি সংগঠনের একটা অসুবিধা পরিলক্ষিত হয়। 6 নম্বর পয়েন্ট, স্বজনপ্রীতিতা এই যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে অবশ্যই স্বজনপ্রীতিতা পরিলক্ষিত হয়ে থাকে। এই স্বজনপ্রীতিতা বলতে এখানে পদশ্রুতি, নিয়োগ এবং তাদের পদোন্নতি, বেতন ভাতাদের ক্ষেত্রে স্বজনপ্রীতিতা সৃষ্টি হয়ে থাকে। স্বজনপ্রীতিতার আগে আমি একটা আমলাতান্ত্রিকতাটা আবার বলে নিচ্ছি। আমলাতান্ত্রিকতা হচ্ছে এখানে কি করা থাকে আইনের মাধ্যমে ব্যবসার সকল কার্যক্রম পরিচালনা হয় বিধায় বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হয়ে থাকে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ব্যবসার একটি অসুবিধা পরিলক্ষিত হয়ে থাকে। আমরা জানি যেখানে সুবিধার পরিমাণ বেশি সেখানে কিছু কিছু অসুবিধাও পরিলক্ষিত হয়। সুবিধা যেহেতু বেশি, অসুবিধা তো থাকবে। তাহলে 7 নম্বর পয়েন্ট, কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা। কার্যক্ষেত্রে অবশ্যই তাদের বৃহদায়ন ব্যবসা প্রকৃতি এরকম ব্যবসা গড়ে ওঠে এবং এদের ক্ষুদ্র প্রকৃতির এক মালিকানা ব্যবসা পরিচালনা হয়ে থাকে বিধায় এই ব্যবসার ক্ষেত্রে কার্যক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়ে থাকে। এখানে আমরা কোম্পানিটি পরিচালনার ক্ষেত্রে কার্যক্ষেত্রে অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। এক মালিকানা ব্যবসা কি করে থাকে, মালিক তারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে তাদের ব্যবসার কার্যক্রম ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারে এবং প্রত্যন্ত অঞ্চলে এটি একটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান বিধায় তাদের কি করে কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে কোম্পানি সংগঠনের কার্যক্ষেত্রে অসুবিধা পরিলক্ষিত হয়। 8 নম্বর পদে, পরিচালনা ব্যয়ের আধিক্য। এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা মালিক এবং পরিচালনা আলাদা নয় বিধায় তাদের এই পরিচালনার কোনো বাড়তি ব্যয় সংগঠিত হয় না। কিন্তু যৌথ মূলধনী ব্যবসা কি হয়ে থাকে, তাদের পরিচালক, শেয়ার হোল্ডার এবং পরিচালক বা কোম্পানি পৃথক থাকে বিধায় তাদের অবশ্যই কি থাকে পরিচালনায় আলাদা পরিচালকদের বেতন ভাতা দিক, পরিচালকদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, পরিচালকদের প্রশিক্ষণ প্রদান থেকে শুরু করে সকল কার্যক্রম পরিচালনা করতে তাদের পরিচালনার ব্যয়ের আধিক্য পরিলক্ষিত হয়। এটি আরেক ধরনের অসুবিধা পরিলক্ষিত হয়ে থাকে।
9 নম্বর, ক্ষমতা ও দায়ের মধ্যে অসঙ্গতি। ক্ষমতা ও দায়ের মধ্যে অসঙ্গতি। এখানে কি করে থাকে, পরিচালকগণ আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালিত করে বিধায় তাদের একটা কি থাকে, ক্ষমতার প্রভাব বেশি থাকে, ক্ষমতার প্রভাব আধিক্য লক্ষ্য করা যায়। 10 নম্বর সংখ্যালঘুর স্বার্থহানি। সংখ্যালঘুর স্বার্থহানি, কিছু কিছু শেয়ার হোল্ডাররা প্রভাবশালী হয়ে থাকে আর কিছু কিছু শেয়ার হোল্ডাররা সংখ্যালঘু হয়ে থাকে, তাহলে প্রভাবশালীরা কি করে সব জায়গায় বেশি পরিমাণ সুবিধা ভোগ করে থাকে। তাহলে সংখ্যালঘুদের দৌরাত্মের কারণ সংখ্যালঘুরা কি করে সবসময় সংখ্যালঘুরা সবসময় সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে, সংখ্যালঘুদের স্বার্থহানি উদ্ধার হয়ে থাকে। 11 নম্বর, প্রতারণার সুযোগ। যৌথ মূলধনী ব্যবসার যেমন বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান, এখানে কি করে বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে এটি প্রতারণারও সুযোগ থাকে, কারণ এখানে চুরি, জালিয়াতি, বিভিন্ন ধরনের মিথ্যা আধিক্যতা সৃষ্টির মাধ্যমে, প্রতারণার সুযোগের মাধ্যমে কেউ তার মুনাফাটা হাতিয়ে নিতে পারে, বিধায় প্রতারণার একটা সুযোগ পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে যৌথ মূলধনী অংশীদারি বা কোম্পানি সংগঠনের অসুবিধা হচ্ছে প্রতারণার সুযোগ। 12 নম্বর, আইনের কড়াকড়ি। এটি আমরা বলি 1994 সালে কোম্পানি আইনের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না বিধায় এটি অবশ্যই আইনের কড়াকড়ি এবং আইনের জটিলতা সৃষ্টি হয়ে থাকে। আর আইনের এই কড়াকড়িটা অনেক সময় কি করে থাকে, ব্যবসার কার্যক্রমে ব্যাঘাত করতে পারে। ধরেন একটি কাজের শিপমেন্ট হলো, তাদের পণ্য শিপমেন্ট হলো, কিন্তু জাহাজীয় চালান বা পণ্য খালাসকরণের যদি কোনো ধরনের কাগজপত্র সংগ্রহ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে পণ্য কি করা হয়, জাহাজে নষ্ট হয়ে যায় বিদায়। তাহলে এই আইনের কড়াকড়ি, আইনের জটিলতার কারণে যৌথ মূলধনী ব্যবসার কি হয়ে থাকে, অসুবিধাও পরিলক্ষিত হয়ে থাকে। 13 নম্বর, গোপনীয়তা প্রকাশ। যৌথ মূলধনী ব্যবসা যেহেতু বৃহদায়তন একটি ব্যবসা সংগঠন, এখানে অধিক পরিমাণ জনসংখ্যা থাকে, শেয়ার হোল্ডার থাকে, এখানে গোপনীয়তা কখনোই গোপন থাকে না, গোপনীয়তা পাশ হয়ে যায়। যার কারণে আমরা বলতে পারি অংশীদারি ব্যবসা এক মালিকানা ব্যবসার মালিক একজন, সেখানে গোপনীয়তা প্রকাশের কোনো ধরনেরই সুযোগ থাকে না। কিন্তু অংশীদারি ব্যবসার মালিক এক মালিকানা চেয়ে বেশি, তারপরে কিছুটা গোপনীয়তা পরিলক্ষিত হয়ে থাকে। কিন্তু যৌথ মূলধনী ব্যবসার মালিক অনেক পরিমাণ শেয়ার হোল্ডার বিদায় এখানে কি হয়ে থাকে, গোপনীয়তা অনেক সময় গোপন করা সম্ভব হয় না, গোপনীয়তা প্রকাশ পেয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে, তাহলে আমরা পরিশেষে বলা যায় যে কোম্পানি সংগঠন, যেহেতু কোম্পানি সংগঠন একটি বৃহদায়তন ব্যবসা সংগঠন, বৃহদায়তন উৎপাদন, বৃহদায়তন বিক্রয়, অধিক পরিমাণ মুনাফা অর্জন, কারণ আমাদের মূল থিমই হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনে নিয়ে ব্যবসার কার্যক্রম পরিচালনা করে যেহেতু সুবিধা পরিলক্ষিত, তার পাশাপাশি তাদের অসুবিধাগুলো হচ্ছে তাদের জটিল গঠন প্রণালী, আইনের কড়াকড়ি, বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিকতা, স্বজনপ্রীতিতা এবং জটিল গঠন প্রণালী পরিচালনার স্বার্থসিদ্ধি, সংখ্যালঘুদের স্বার্থহানি এবং গোপনীয়তা সহজে প্রকাশ পায় বিধায় সুবিধার পাশাপাশি উপরোক্তভাবে কিছু অসুবিধাগুলো পরিলক্ষিত, উপরোক্তভাবে তার অসুবিধা সমূহ তুলে ধরা। তোমরা অবশ্যই আজকে আমার অনলাইন ক্লাসে তোমরা অবশ্যই আমার বিষয়বস্তু সমূহ বুঝে নিয়েছো, কারণ আমি যৌথ মূলধনী কোম্পানি অংশীদারি ব্যবসার থেকে এই জিনিসটা আমি ব্যাখ্যা করেছি। তারপরে আমি ব্যাখ্যা করেছি কোম্পানি